আমাকে একজন জিজ্ঞেস করেছেন যে অনেক ক্যান্সার রোগীকেই অনেকে আশেপাশে দেখেন, এটা খুব একটা কমন প্রশ্ন, যে তারা অনেক ট্রিটমেন্ট করান, এক্সটেন্সিভ ট্রিটমেন্ট করান, প্রচুর ওষুধ কেমো সব হয়, তারপরেও অনেক সময় ক্যান্সারটা কিওর হয় না, বা অনেক সময় ক্যান্সার কিওর হয়ে যাওয়ার পরেও আবার ফিরে ফিরে আসে। তো এইরকম কেন হয়? আমি ডাক্তার সায়ন পাল, আমি ক্যান্সার বিশেষজ্ঞ। প্রথমে আমি বলবো যে কি অসুবিধেগুলোর জন্য বা কি গন্ডগোলগুলোর জন্য ক্যান্সার কিওর না হতে পারে বা আবার বারবার ফিরে আসতে পারে, মানে অ্যাভয়েডেবল কোন জিনিসগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি বা কোন জিনিসগুলো সম্পর্কে সচেতন হলে ক্যান্সারের সেরে ওঠার হার আমরা বাড়িয়ে দিতে পারি বা ফিরে আসার হার কমিয়ে দিতে পারি। তারপরে বলবো যে সমস্ত কিছু সঠিক ঠিকঠাক চিকিৎসা হওয়ার পরেও কেন কিছু ক্ষেত্রে ক্যান্সার ফেরত আসতে পারে। প্রথমত বলি যে দুর্ভাগ্যবশত আমাদের দেশে বেশিরভাগ ক্যান্সার রোগী সঠিক ক্যান্সার চিকিৎসাটা পান না। অনেকেই শুনে বলতে পারেন, কেন এত ছোটাছুটি হয়েছে, নিয়ে যাওয়া হয়েছে, মুম্বাই নিয়ে যাওয়া হয়েছে, চেন্নাই নিয়ে যাওয়া হয়েছে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ নিয়ে যাওয়া হয়েছে, কলকাতায় বড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, ঘোরাঘুরি হয়েছে, চিকিৎসা হয়েছে, কেন এমনি বলছেন? এই জন্য আমি বলছি, যদি সামগ্রিকভাবে আমি দেখি তাহলে ক্যান্সার চিকিৎসার পরিকাঠামো আমাদের দেশে খুবই অপ্রতুল। আপনারা একটা দুটো অ্যানেকডোটাল কেস দেখেন, একজন দুজনকে দেখেন, কিন্তু বেশিরভাগ মানুষই যে চিকিৎসাটা যখন যে সময় পাওয়া উচিত সেই সময় সেটা তিনি পান না। এবারে ধরুন একটা ক্যান্সার চিকিৎসার জন্য রোগী অনেক দূরে ছোটাছুটি করছে, আপনারা ছোটাছুটিটা দেখছেন, পরিশ্রমটা দেখছেন, কষ্টটা দেখছেন, কিন্তু যদি আমি অবজেক্টিভলি দেখি, যদি নৈবাত্তিকভাবে দেখি, তাহলে দেখব যে একজন রোগী, ধরুন তার কোনো একটা ক্যান্সার হয়েছে, ধরুন তার একটা লাং ক্যান্সার হয়েছে, তার সিমটমস ছিল, তাকে নিয়ে ছোটাছুটি হয়েছে, তিনি হয়তো একটা কোনো জেলা সদরে রয়েছেন, সেখানে তার পরীক্ষা নিরীক্ষা হয়েছে, তাতে তার মাসখানেক সময় গিয়েছে, তারপর তাকে নিয়ে ছোটাছুটি করা হয়েছে, একটা জায়গায় যাওয়া হয়েছে, ধরলাম মুম্বাই যাওয়া হয়েছে, গিয়ে সেখানে আবার পরীক্ষা নিরীক্ষা, সময়, ডেট এসব পেতে গিয়ে আর তারও 1-1.5 মাস টাইম লেগেছে। তারপরে হয়তো তাকে কোনো একটা চিকিৎসার কথা বলা হয়েছে, রেডিয়েশন চিকিৎসার কথা বলা হয়েছে, এবং ততদিনে বেশিরভাগ রোগী ঘোরাঘুরি করার পরে তাদের হয় আর্থিক অবস্থা ততটা সচ্ছল থাকে না যে তারা বাকি ট্রিটমেন্টটা টাইম মতো করতে পারবেন, অথবা লজিস্টিক প্রবলেম থাকে, মানে অন্য জায়গায় গিয়ে থাকার সমস্যা থাকে। এটা শুধু আমি মুম্বাই, ব্যাঙ্গালোর বলছি না, আমি পশ্চিমবঙ্গের কথাও বলছি, কেননা মূল ক্যান্সার চিকিৎসা এখনও কলকাতা শহরেই রয়েছে, সেখানেও এসে থাকার সমস্যা থাকে। তারপরে রোগী ফিরে যান এবং ফিরে গিয়ে কাছাকাছির মধ্যে যে চিকিৎসাটা পাওয়া যাচ্ছে উপলব্ধ, সেই চিকিৎসাটা শুরু করেন। এবং তাতে কি হয়, এই যে গোটা চিকিৎসা যে ক্রমে হওয়া উচিত ছিল, ধরুন কারো হয়তো রেডিয়েশন চিকিৎসা পাওয়া উচিত ছিল, কিন্তু তিনি রেডিয়েশন সেন্টার সেটা অনেক দূরে হওয়ায় সেখানে গিয়ে 1.5 মাস 2 মাস থাকার মতো তার সামর্থ্য নেই, তখন তার কেমোথেরাপি চিকিৎসা শুরু হয়, তারপরে হয়তো পরে রেডিয়েশন হয়, বা অপারেশনের দরকার ছিল, সে অপারেশনটাও হয়তো সঠিক সময় সঠিকভাবে হলো না। এই ধরনের অ্যাজ পার প্রোটোকল, মানে যা চিকিৎসার প্রোটোকল, সেই প্রোটোকলটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ডেভিয়েশন হয়। 2 নম্বর হয়, এটা অনেক ক্ষেত্রে আমরা দেখি, ধরুন একটা শহরে কোথাও ক্যান্সার রোগী ডিটেক্ট হয়েছে, সেখানে, বা ধরুন হাসপাতালের কথাও বলছি, সেখানে হয়তো রেডিয়েশন চিকিৎসার সুবিধে নেই, সেই রোগীর হয়তো রেডিয়েশন চিকিৎসা দেওয়া দরকার ছিল, তখন তাদের কাছে যা সুবিধে আছে তাই দিয়ে তারা রোগীর চিকিৎসা শুরু করেন, যেমন কেমোথেরাপি আছে, কেমোথেরাপি দিয়ে শুরু করলেন, এবং তারপর সে চিকিৎসা চললো, ততদিন প্রিপারেশন হলো বা অন্য জায়গায় পাঠানোর ব্যবস্থা হলো, এবং সেই করতে করতে অনেক টাইম চলে গেল। এবং মনে রাখবেন, যে রোগীর প্রথমে রেডিয়েশন চিকিৎসা দেওয়ার ছিল, তার প্রথমে কেমোথেরাপি দিলে একই রেজাল্ট হবে না, অথবা কেমোথেরাপি দেওয়ার পর তার দুর্বলতা হয়ে যাবে, হয়তো সে অপারেশন বা রেডিয়েশন চিকিৎসাটা নিতে পারবে না। এমনি করে প্রচুর লজিস্টিক প্রবলেম এবং অর্থনৈতিক সমস্যার জন্য এবং পরিকাঠামোর অভাবের জন্য অনেক ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রেই ক্যান্সার খুব লেট ডিটেক্ট হচ্ছে, খুব দেরিতে ডায়াগনোসিস হচ্ছে,
অনেক দিন ঘোরাঘুরি করার পরে খুব সিম্পল টেস্ট, সেই টেস্টগুলো কিন্তু বড় বড় শহর ছাড়া নেই। আমরা যারা বড় হাসপাতালে বড় শহরে বসে রয়েছি, আমাদের কাছে খুব সিম্পল, যেমন ধরুন ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি, এটা খুব সিম্পল জিনিস, সিম্পল টেস্ট। গলার ভেতরটা একটা দূরবীন দিয়ে দেখা, মানে একটা ক্যামেরা নাকের ভেতর দিয়ে ঢুকিয়ে গলার ভেতরটা চেক করা, যে গলার ভেতরটা ঠিক আছে কিনা। খুব সিম্পল, না আমার রুমে আমি চাইলেই যখন খুশি করে নিতে পারি, বা ইএনটি ডাক্তারবাবু এখানে করে নিতে পারেন। কিন্তু ভাবলে অবাক হবেন যে অনেক জেলা সদরও রয়েছে যেখানে কিন্তু রোজ এই ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপিটা হয় না, হয়তো সপ্তাহে একদিন কেউ এসে করলে, এবং রেগুলার হয় না। এটা খুব সিম্পল টেস্টের কথা বলছি। তেমনি আরো অনেক সিম্পল পরীক্ষা নিরীক্ষা রয়েছে, যেমন ম্যামোগ্রাফি টেস্ট, সেটা কি সব জায়গায় হয়? হয় না। তো এইরকম অনেক সিম্পল জিনিসই রয়েছে যেটা কিন্তু সব জায়গায় আমরা পাচ্ছি না, মানে গোটা শহরে সব জায়গায় কিন্তু আমরা গোটা রাজ্যের বা গোটা দেশের পাচ্ছি না। তেমনি চিকিৎসার ক্ষেত্রেও তাই। ধরুন কারো একটা SBRT চিকিৎসা লাগবে, স্টিরিওট্যাকটিক বডি রেডিওথেরাপি, আমরা যারা বড় জায়গায় বসে রয়েছি বড় শহরে, আমাদের ক্ষেত্রে ব্যাপারটা খুব সোজা, যে ঠিক আছে আসুন, আমি এই যেমন আজকেই রোগী এলেন, আমি বললাম SBRT করে দিচ্ছি, আজকে প্ল্যানিং করছি, 3-4 দিন পরে ট্রিটমেন্ট স্টার্ট হবে। কিন্তু সেটা আমি এখানে না হয়ে যদি ধরুন একটা অন্য শহরে হয়, ধরুন আমি রায়গঞ্জে বসে রয়েছি এবং বলছি, তাহলে এই ব্যাপারটা খুব কষ্টসাধ্য হয়ে যাবে জিনিসটা করা। সিম্পল ব্যাপারটা করার জন্য তাকে জানতে হবে কোথায় এই চিকিৎসাটা হয়, খুঁজতে হবে, খুঁজে তাকে যেতে হবে, গিয়ে চিকিৎসা করাতে হবে, সেই ডাক্তারবাবু খুঁজে পেতে হবে, গিয়ে তার কাছে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, করাতে হবে, তার যাতায়াত থাকা, অনেক সমস্যার ব্যাপার হয়ে যায়। তো এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে সঠিক চিকিৎসা সঠিক ক্রমে হয় না, যেটা রোগ না সেরে যাওয়ার একটা কারণ। আরো কিছু কিছু চিকিৎসা হয়, সম্পূর্ণটা পরিস্থিতির উপর চাপিয়ে দিয়ে লাভ নেই। অনেক ক্ষেত্রে সেটা আমাদের জ্ঞানের লিমিটেশনের জন্যই বলুন, বা আমাদের বৈজ্ঞানসম্মত এভিডেন্স বেসড যেটা আমরা বলি, মানে প্রমাণ যে চিকিৎসা রয়েছে সেই চিকিৎসা বিশ্বাস করা এবং তাকে ফলো করার জন্য যে নৈতিক দায়িত্ব রয়েছে চিকিৎসকদের, অনেক ক্ষেত্রে তার থেকে খানিকটা ডেভিয়েশনও হয়। ধরুন নেই কোনো জিনিস, কিন্তু আমার কাছে যা আসে আমি শুরু করলাম, আমি তাকে অন্য জায়গায় পাঠালাম না, সেটাও হতে পারে। সেজন্য অনেক ক্ষেত্রে ডিলে হতে পারে, এবং তার জন্য অনেক ক্ষেত্রে কিওর হয় না। বা ধরুন কিছু চিকিৎসা নিল, অনেকেই ভাবছে যে এই তো 5টা সাইকেল কিমো নিলাম, ভালো হলো, আবার কেন ফেরত হলো, আবার 5টা সাইকেল নিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে এইসব ক্ষেত্রে দেখা যায় যে নেওয়ার পরে হয়তো ওনার অপারেশন দরকার ছিল, বা নেওয়ার পর হয়তো রেডিয়েশন দরকার ছিল, যেটা উনি পাননি। এবার এগুলি আমি স্টেজ 3 ক্যান্সারের ক্ষেত্রে বলছি। স্টেজ 4 ক্যান্সারের ক্ষেত্রে দেখুন, আমি সবসময় বলি যে স্টেজ 3 অবধি আমরা কিওর করে দিতে পারি, স্টেজ 4 ক্যান্সার আমরা কিওর করতে পারি না। সেক্ষেত্রে কিছুদিন সুস্থ থাকেন, কয়েক বছর, এখন অনেক বছর ভালো রাখা যায়, তারপর কোনো একটা সময় অসুখ ফেরত আসে, তখন আবার চিকিৎসা করতে হয়। কিন্তু স্টেজ 3 ক্যান্সারের ক্ষেত্রে আবার অনেক সময় কয়েকটা ব্যাপার হয়, সেটা রোগীর তরফের গাফিলতি হয়। সেটা ধরুন কারো সিগারেটস বা তামাক খাওয়ার নেশা রয়েছে এবং ক্যান্সারটা হয়তো তার জন্যই হয়েছে, এবং এটা খুব একটা অস্বাভাবিক নয় বা খুব একটা অনিয়মিত নয়। যখন আমরা চেম্বারে দেখি যে আমাদের সুস্থ হয়ে যাওয়া রোগী, তিনি হয়তো খুব কষ্ট পেয়েছেন ক্যান্সারের যখন তার হয়েছিল বা চিকিৎসা হয়েছিল, কিন্তু 1 বছর 1.5 বছর পরে আবার ভুলে গিয়ে তিনি আবার সিগারেট খাওয়া শুরু করেছেন, আবার তামাক খাওয়া শুরু করেছেন, বা কোনো নেশা, খৈনি, জর্দা, গুটখার নেশা শুরু করেছেন। সেক্ষেত্রে কিন্তু ক্যান্সার ফেরত আসার চান্স খুব বেশি, এবং অনেক ক্ষেত্রেই সেক্ষেত্রে ক্যান্সার আবার ফেরত আসে। তো এটা রোগীর তরফের গাফিলতি অনেক সময় হয়ে যায়, যার জন্য আবার ক্যান্সার ফেরত আসে। কিন্তু মূলত সঠিক চিকিৎসাগুলো একটা চিকিৎসা নয়, এইটা সাধারণ মানুষের বোঝা খুব মুশকিল। সাধারণ মানুষ ভাবেন যে আমি 5টা 6টা 7টা 8টা সাইকেল কেমো নিয়েছে আমার রোগী, তাহলে কেন সুস্থ হবে না? আমি তো দিলাম, অনেক টাকাও খরচ করলাম, কেন হবে না? অনেক ক্ষেত্রে কিন্তু শুধু কেমোটা হয়তো চিকিৎসা ছিল না, হয়তো ওনার রেডিয়েশন দরকার ছিল বা ওনার সার্জারি দরকার ছিল। আবার উল্টোটাও হয়, খুব বড় জায়গা থেকে অনেক টাকা খরচ করে সার্জারি করে নিয়ে এসেছেন, ভাবলেন এত বড় অপারেশন করলাম, কেন কিওর হলো না? আমি অনেককেই দেখেছি অপারেশন করে এসে
আর্থিকভাবে নিঃস্ব হয়ে গিয়েছেন, টাকা পয়সা শেষ হয়ে গিয়েছে, উদ্যম শেষ হয়ে গিয়েছে অনেক একটা হয়তো ডিস্ট্রিক্ট টাউনের কোথাও, এবং তিনি তারপরে বাড়িতে এসে বসে গিয়েছেন, শ্রান্তিতে বসে গিয়েছেন, মানে ক্লান্ত হয়ে বসে গিয়েছেন। পরবর্তী চিকিৎসা হয়তো ডাক্তারবাবু বলেও দিয়েছে যে এবার ওনাকে রেডিয়েশন চিকিৎসা নিতে হবে, সেটা তিনি শেষ করতে পারেননি, বা শেষ করতে এসেছেন হয়তো 3 মাস 4 মাস 5 মাস অনেক দিন পেরিয়ে গেছে তারপরে এসেছেন, এটাও হয়। তো এই মূলত এগুলো একটা চ্যালেঞ্জ, ক্যান্সার একটা মস্ত বড় চ্যালেঞ্জ। এটা সামগ্রিকভাবে যদি আমরা সবাই সেটার সাথে লড়াই করি তবেই জয় সম্ভব। সামগ্রিকভাবে মানে পুরো সোসাইটিকে, সরকারকে এবং চিকিৎসা ব্যবস্থাকে একসাথে কাজ করতে হবে। সবাই সচেতন হয়ে তাড়াতাড়ি ডিটেক্ট করা হবে, সবাই সচেতন হলে সঠিক চিকিৎসা হবে এবং সঠিক চিকিৎসা সব মানুষের কাছে সময় মতো পৌঁছে দিতে হবে। তাহলে আমাদের খাতায় কলমে যে সাকসেস রেট রয়েছে, মানে আমরা সাকসেস কোথা থেকে বলি, আমরা ক্লিনিক্যাল ট্রায়ালের রেজাল্টের বেসিসে বলি। ক্লিনিক্যাল ট্রায়াল কি? যেখানে রোগীকে পরীক্ষা করা হয় যে এই চিকিৎসাটা দিয়ে কতটা উন্নতি বা কতটা উপকার হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমরা রোগীকে একদম বিজ্ঞানসম্মতভাবে বা এভিডেন্স আমাদের যেভাবে বলে তেমনিভাবে করা হয়। ধরুন প্রত্যেকের এমআরআই দরকার হলে এমআরআই করা হবে, প্রত্যেকের এই একটা নির্দিষ্ট স্টেজের রোগী তাদের রেডিয়েশন দরকার হলে ঠিক ডোজে রেডিয়েশন দেওয়া হবে, কেমোথেরাপি দরকার হলে ঠিক ডোজে কেমোথেরাপি দেওয়া হবে, অপারেশন হলে ঠিক ডোজে অপারেশন দেওয়া হবে। সব চিকিৎসা সম্পূর্ণ ঠিকভাবে হওয়ার পরে আমরা বলতে পারি যে এই রোগে এই স্টেজে এতজন রোগীকে সুস্থ করা যায়, বা সার্ভাইভাল এত, যে 90% কিওর রেট বা 98% কিওর রেট আমরা বলি যখন সব সঠিকভাবে হয়। বিশ্বাস করুন, আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে সব কিছু সঠিকভাবে সব কিছু করা খুব ডিফিকাল্ট মনে হতে পারে, করছি কিন্তু খুব ডিফিকাল্ট। অনেক কিছু বাদ রয়ে যায়, অনেক কিছু মিস হয়ে যায়, অনেক কিছু দেরি হয়ে যায়। তো এইটা তো গেল আমরা কি কি অ্যাভয়েড করতে পারি। এবং আমার বিশ্বাস যে সামগ্রিকভাবে সবাই যদি সচেতন হয়ে যায়, সোসাইটি সচেতন হয়ে যায়, সাধারণ মানুষ সচেতন হয়ে যায়, তাহলে এই যে ত্রুটিগুলো আমাদের তরফ থেকে হচ্ছে সেগুলো থেকে আমরা অনেকটা মুক্ত হতে পারবো। এবং এখন ক্যান্সার ব্যবস্থা চিকিৎসার উন্নতি হয়েছে, পরিকাঠামোর উন্নতি হচ্ছে, এবং ক্যান্সার এই রোগটার স্পেশালিস্ট ডাক্তারবাবুও প্রচুর পরিমাণে তারা ট্রেইনড হয়ে শিক্ষিত হয়ে তারা সমাজে আসছেন এবং মানুষকে সচেতন করার চেষ্টা করছেন। কাজেই এটা হয়তো পরিবর্তন হবে। এবার আমি বলবো যে আনঅ্যাভয়েডেবল, যে সমস্ত কিছু চিকিৎসা হয়ে যাওয়ার পর, সুস্থ হয়ে যাওয়ার পরেও কিছু কিছু ক্ষেত্রে ফেরত আসে। তার কারণ হলো ক্যান্সার, আমি আমার আগেকার ভিডিওগুলো আপনারা যদি শোনেন তাহলে দেখবেন আমি বলেছি ক্যান্সার কেন হয়। ক্যান্সার ডিএনএর পরিবর্তনের ফলে হয়, ডিএনএতে ক্রমাগত আঘাত থেকে ডিএনএ মিউটেশনের ফলে হয়। এবারে সেই সেম জিনিস তো আরেকবার হতে পারে, মানে যার রোগীর এই প্রবণতা রয়েছে বা যে রোগীর ডিএনএ ক্রমাগত আঘাত, ধরুন তামাক খেয়ে তার ডিএনএ অলরেডি আঘাতপ্রাপ্ত হয়ে আছে, কমজোর হয়ে রয়েছে, তার হতে পারে, আরেকবার হতে পারে, সেকেন্ড টাইম হতে পারে। দ্বিতীয় হতে পারে ক্যান্সারের কোষ ডরমেন্ট হয়ে, নির্জীব হয়ে শরীরের কোথাও লুকিয়ে রয়েছে, যেটাকে আমাদের ক্যান্সার থেরাপি খুঁজে মারতে পারেনি। সেক্ষেত্রে আবার হয়তো উপযুক্ত পরিবেশ পেলে সেই ক্যান্সার সেলটা আবার জাগ্রত হয়ে যেতে পারে। সমস্ত চিকিৎসা করার ফলেও মনে রাখবেন যে এমন কোনো পরীক্ষা নেই যেটা শরীরের প্রত্যেকটা কোষের মধ্যে গিয়ে বলে দিতে পারে যে এর মধ্যে কোনো ক্যান্সার সেল লুকিয়ে আছে কি নেই। কাজেই সেটার একটা প্রবাবিলিটি থাকে, সেটা কিন্তু কম। এই আশঙ্কা নিয়ে আমি বলবো কোনো রোগী এই আশঙ্কা নিয়ে বাঁচবেন না যে ক্যান্সার ফিরে আসবে। খুব কম ক্ষেত্রেই সে ক্যান্সার ফেরত আসে। আর একটা জিনিস হয়, সেটা হলো কোনো মানুষের, আপনারা অনেকেই হয়তো মানে এই ব্যাপারটা নিয়ে প্রশ্ন করেন বা অনেকেই এই ব্যাপারটা নিয়ে খুব অহংকারও করেন যে আমার দাদু, আমার ঠাকুরদা তারা 80 বছর 85 বছর অবধি বেঁচে ছিলেন এবং চেন স্মোকার ছিলেন, কই তার তো ক্যান্সার হয়নি, তাহলে আমার কেন হবে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় এই যে ক্রমাগত আঘাতের ফলে, ধরুন দাদুও যে সিগারেট খেতেন তার আঘাতের ফলে জিনে কিছু কিছু মিউটেশন হয়,
এই মিউটেশনগুলো থেকে, মিউটেশন মানে জিনের বা ডিএনএর পরিবর্তন, সেগুলো থেকে হয়তো ক্যান্সার হয় না, কিন্তু এমন একটা জিনে হয়তো পরিবর্তন হলো যে জিনটা আমাদের শরীরের ক্ষতিকারক বা বিষাক্ত পদার্থগুলো শরীর থেকে মেটাবোলাইজ করার জন্য বা বিষাক্ত পদার্থগুলোকে ভেঙে দিয়ে শরীর থেকে বের করার জন্য দায়ী। মানে ধরুন আমার ঠাকুরদা সিগারেট খেতেন, তার ফলে এই যে জিনে মিউটেশন হলো সেটা আমার বাবার কাছে এলো এবং সে তার থেকে আমার কাছে এলো, এমনি করে জেনারেশন থেকে একটা জেনারেশন থেকে আর একটা জেনারেশনে চলে যায়। চলে যাওয়ার পরে দেখা যায় যদি 1% পপুলেশনের মধ্যে এই জিনের পরিবর্তনটা আসে, তাকে আমরা বলি জেনেটিক পলিমরফিজম, মানে এক ধরনের জেনেটিক বিচ্যুতি যেটা একটা বিরাট সংখ্যক জনগণের মধ্যে রয়েছে। এবং সেই বিচ্যুতির ফলে অনেক ক্ষেত্রে দেখা যায় সেটা যদি এই রকম কোনো জিনের বিচ্যুতি হয় যেটা বিষাক্ত পদার্থ শরীর থেকে বের করে দেওয়ার জন্য দায়ী, তাহলে কিন্তু সে বের করতে পারবে না। মানে ঠাকুরদা চেইন স্মোকার, তিনি হয়তো দিনে 10টা সিগারেট খেয়েও ক্যান্সার হয়নি, নাতির কিন্তু 2টো সিগারেট 3 বছর খেয়েই ক্যান্সার হতে পারে। তার কারণ ঠাকুরদার জিন সেই ক্যান্সারের, সেই সিগারেটের দূষিত পদার্থগুলো, বিষাক্ত পদার্থগুলোকে শরীর থেকে বের করে দেওয়ার মতো স্ট্রং জিন ছিল, যেটা দুর্বল হয়ে গিয়ে নাতির শরীরে এসে গিয়েছে এবং সে কিন্তু সেটাকে বের করতে পারবে না। কাজেই যারা অহংকার করে বলেন ঠাকুরদার এত ছিল, বাবা এত সিগারেট খেতেন হয়নি, মনে রাখবেন তারা কিন্তু যথেষ্ট রিস্কের মধ্যে রয়েছেন, বেশি রিস্কে রয়েছেন। দয়া করে তামাক সেবন বর্জন করুন। তো এইগুলোই মূলত কারণ, যে কারণে ক্যান্সার বারবার ফেরত আসতে পারে বা কিওর নাও হতে পারে। সেজন্য সমস্ত চিকিৎসা হয়ে যাওয়ার পরেও ক্যান্সার রোগীকে আমরা রেগুলার ফলো আপে বা চেক আপের মধ্যে রাখি। তার একটা নির্দিষ্ট প্রোটোকল রয়েছে, নির্দিষ্ট সময়ের অন্তরালে প্রত্যেক রোগীকে আমরা রেগুলার পরীক্ষা নিরীক্ষা করি, দেখি, চেক আপ করি। তো যদি কোনো সময় ক্যান্সার ফেরত আসেও, দুর্ভাগ্যবশত খুব কম লোকের আসে, কিন্তু যদি ধরুন আসেও, তাহলেও যেন আমরা তাড়াতাড়ি চিকিৎসা করে তাকে আবার সুস্থ করে দিতে পারি। যে ক্যান্সার ফিরে আসবে এই ভয় নিয়ে নয়, ক্যান্সার সেরে যাবে এই বিশ্বাস এবং আশা নিয়েই আমরা সমস্ত ক্যান্সার রোগীকে চিকিৎসা করব এবং বেশিরভাগ ক্যান্সার রোগীকে আমরা সম্পূর্ণ সুস্থ করে দিতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।